পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ে গেরুয়া শিবিরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। নতুন মুখ্যমন্ত্রীর শপথ 9 মে। ভারতের কোথাও আর রইল না বাম শাসন। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদলে পুশিনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বললেন, ভালোই হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি। তিস্তা পাড়ের মানুষের একটা বড় ধরনের ইকোলজিক্যাল বিপর্যয়ের মধ্যে তারা আছে। আমরা যেভাবে পারি, যে কয়টা উপায় আছে, আমি সবগুলো উপায় আমরা এক্সপ্লোর করব। হাম ও উপসর্গে থামানো যাচ্ছে না শিশু মৃত্যু। 4 জেলায় আরো 5 জনের প্রাণহানি। অন্তর্বর্তী আমলে কেন টিকা দেয়া হয়নি খতিয়ে দেখবে সরকার। হাওড়ে অপরিকল্পিত বাঁধের কারণেই ডুবছে পাকা ধান, অভিযোগ চাষিদের। তোমার আর ধান শুকাইতে পারছি না, সব কাছে কি মাঝে বেড়া উঠে গেছে। মেশিন তুলতে পারে না, পানির মাঝে কি করা যায়? কখন আমরা উপায়টা ফিরে দেয়। ক্ষতিগ্রস্ত এলাকার পথে 2 মন্ত্রী, এককালীন 7,500 টাকা সহায়তা পাচ্ছে কৃষক। শাপলা চত্বর হত্যাকাণ্ডে সব মিলিয়ে 58 জন নিহত ব্যক্তিকে শনাক্ত করেছে তদন্ত সংস্থা, জানালেন চিফ প্রসিকিউটর। 7 জুনের মধ্যে দেয়া হবে প্রতিবেদন। সম্মেলনের 3য় দিনে প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ডিসিদের বৈঠক। সেনাবাহিনীর আধুনিকায়ন সহ সিভিল প্রশাসনের সঙ্গে বোঝাপড়ার উপর গুরুত্ব আরোপ। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মার্ফি রহমান। এতক্ষণ শোনাম দেখছিলাম। পশ্চিমবঙ্গে ইতিহাস গড়ল বিজেপি। তৃণমূল দুর্গের পতন ঘটিয়ে বিধানসভা নির্বাচনে বিজয় ছিনিয়ে নিল গেরুয়া শিবির। দখলে নিয়েছে 206টি আসন, যেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার 148। তৃণমূল কংগ্রেসের ঝুলিতে জমা হয়েছে 81টি আসন। নিজ আসন ভবানীপুরেও শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মমতা ব্যানার্জি। রাজ্য জুড়ে বিজেপি কর্মী সমর্থকরা যখন আনন্দ উদযাপন করছে, তখন জয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। আগামী 9 মে শপথ গ্রহণ করবে নবনির্বাচিত বিজেপি সরকার। জোড়া ফুল আর পদ্ম ফুলের লড়াইয়ের পর পশ্চিমবঙ্গে বিজয় নিশান উড়ালো বিজেপি। রাজ্য জুড়ে গেরুয়া শিবিরের উচ্ছ্বাস। 293 আসনের মধ্যে 206টি দখলে নিল বিজেপি, যেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার 148। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ভরাডুবি হল তৃণমূল কংগ্রেসের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয়বারের মতো নিজ আসনে শুভেন্দু অধিকারীর কাছে হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে বাজিমাতের পাশাপাশি নন্দীগ্রামেও জয় পেয়েছেন শুভেন্দু। जनता का जीत है। कुशासन, भ्रष्टाचार और हिंदू विरोधी सरकार को उखाड़ फेंकने का काम किया जनता ने। ये मेरा जिला है, पूरा साफ कर दिया, एकदम पांचकुड़ा से लेकर दीघा तक पूरा साफ कर दिया। ये खत्म, राहुल गांधी भी खत्म, तेजस्वी यादव भी पहले खत्म हो गया, ममता आज खत्म हो गया, और आने वाला यूपी चुनाव में अखिलेश भी खत्म हो जाएगा। রাজধানী নয়াদিল্লিতে বিজেপির হেডকোয়ার্টার্সের সামনেও নেমেছিল নেতাকর্মীদের ঢল। সেখানে ধুতি পাঞ্জাবি পরে বাঙালি বাবু সেজে মঞ্চে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তিনি। भारत की राजनीति में एक और बड़ा बदलाव देख रहे हैं। आज पूरे देश में एक भी राज्य ऐसा नहीं है जहां कम्युनिस्ट पार्टी की सरकार हो। বিজেপির বিরুদ্ধে 100-র বেশি আসনে ভোট চুরির অভিযোগ আনলেন মমতা ব্যানার্জি। বিভিন্ন স্থানে ভোট গণনার সময় তৃণমূল এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ ছাড়েন তৃণমূল নেত্রী। এরা হচ্ছে দালালিক পার্টি, 100টা সিট লুট করেছে, 100টা মোর দ্যান 100 সিট দে লুটেড এন্ড চিটেড, এন্ড দিস ইলেকশন কমিশন ইজ আ বিজেপি কমিশন। তৃণমূল কর্মীদের ওপর হামলা মারধরের অভিযোগও করেছেন মমতা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আলোচনার অন্যতম কেন্দ্র ছিলেন তারকা প্রার্থীরা। অভিনেতা থেকে পরিচালক রূপালী পর্দার পরিচিত মুখরা নেমেছিলেন ভোটের লড়াইয়ে, কিন্তু রাজ্য জুড়ে গেরুয়া ঝড়ে শেষ পর্যন্ত কে কাকে টেক্কা দিল? ফলাফল বলছে বড় ধাক্কাই খেয়েছেন তৃণমূলের তারকা প্রার্থীরা। বিজেপির ঢেউয়ে ভেসে গেছে অনেকের রাজনৈতিক ক্যারিয়ারের স্বপ্ন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবারও লড়েছেন এক ঝাঁক তারকা প্রার্থী। রূপলী পর্দা থেকে রাজনীতির ময়দানে নেমে কারোর ভাগ্যে জুটেছে জয়, আবার কারোর ভাগ্যে পরাজয়। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই হাঁটতে হয়েছে তৃণমূল কংগ্রেসের একাধিক তারকা প্রার্থীকেও। অন্যদিকে বিজেপির হয়ে লড়া বেশ কয়েকজন তারকা প্রার্থী পেয়েছেন বড় জয়। তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বারাহানগরে প্রায় 17,000 ভোটে পরাজিত হয়েছেন বিজেপির সজল ঘোষের কাছে। এর আগে 2024 সালের উপনির্বাচনে এই আসন থেকেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। ব্যারাকপুরে তৃণমূলের আরেক তারকা প্রার্থী রাজ চক্রবর্তী দ্বিতীয়বারের মতো ভোট যুদ্ধে নেমে বিজেপির কৌস্তব বাগচির কাছে হারলেন 15,000-এর বেশি ভোটে। ভোটে হেরেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীও। তৃণমূলের এই প্রার্থীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় বিজেপির সমরেন্দ্রনাথ ঘোষ। দমদমে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল। শিক্ষামন্ত্রী ও নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু হেরে যান বিজেপির অরিজিৎ বক্সির কাছে। অন্যদিকে বিজেপির তারকা প্রার্থী হিরণ চ্যাটার্জি শ্যামপুর আসনে তুলে নিয়েছেন বড় ব্যবধানে জয়। সোনারপুরে মুখোমুখি হয়েছেন দুই তারকা প্রার্থী। সেখানে বিজেপির রূপা গাঙ্গুলির কাছে বড় ব্যবধানে হেরে যান তৃণমূলের লাভলি মৈত্র। শিবপুরেও জয় পেয়েছেন বিজেপির অভিনেতা প্রার্থী রুদ্রনীল ঘোষ। তৃণমূলের রানা চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ের মুকুট ওঠে তার মাথায়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। কেরালায় বাম শাসনের অবসানের মধ্য দিয়ে ভারতে অস্ত গেল বামদের শেষ সূর্যটিও। গত 50 বছরের রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম দেশটির কোনো রাজ্যেই বামপন্থীদের কেউ ক্ষমতায় নেই। 1977 সালে পশ্চিমবঙ্গের মসনদে বসা বাম ফ্রন্ট 2011 সাল পর্যন্ত টানা 34 বছর রাজ্যটি শাসন করে তারা। 1993 সাল থেকে 25 বছর ত্রিপুরা ছিল বামদের দখলে। বামপন্থী জোট এলডিএফও কয়েক দফায় কেরালা শাসন করেছে। গত 10 বছরও ছিল টানা ক্ষমতায়। বলা হচ্ছে সাংগঠনিক দুর্বলতা আর তরুণ প্রজন্মের নতুন আদর্শে ঝুঁকে পড়াই ভারতের বামদের পতনের অন্যতম কারণ। স্বাধীনতার পর ভারতের প্রথম নির্বাচনেই চমক দেখিয়েছিল বামরা। কংগ্রেসের ভূমিধস জয়ে সেই নির্বাচনে বিরোধী দল হওয়ার গৌরব অর্জন করে বামপন্থী জোট। ভারতে বামদের প্রথম বড় অর্জন আসে 1957 সালে। কেরালায় ক্ষমতায় আসে কমিউনিস্ট সরকার। বিশ্বের ইতিহাসে এটি ছিল গণতান্ত্রিক উপায়ে বামদের সরকার গঠনের প্রথম ঘটনা। যেই কেরালায় ইতিহাস তৈরি করে ক্ষমতায় এসেছিল বামরা, এবার সেখানেই নির্বাচনে হেরে অবসান ঘটল ভারতের রাজ্যগুলোতে বাম শাসনের। এর আগে গত 50 বছর ধরেই দেশটির কোনো না কোনো রাজ্যে ছিল বামপন্থী সরকার। 1977 সালে পশ্চিমবঙ্গের মসনদে বসে বামফ্রন্ট। এরপর টানা 34 বছর জ্যোতি বসু ও পরে বুদ্ধদেব ভট্টাচার্য শাসন করেন রাজ্যটি। 2011 সালে তৃণমূলের কাছে ক্ষমতা হারানোর পর এখন রাজ্যে অস্তিত্ব সংকটে বামরা। এবারে নির্বাচনে পেয়েছে মাত্র একটি আসন। এখন বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত ত্রিপুরাও একসময় ছিল বামদের দখলে। 1993 থেকে 2018 অর্থাৎ বিজেপির কাছে ক্ষমতা হারানোর আগ পর্যন্ত 25 বছর এই রাজ্যের ক্ষমতায় ছিল বামফ্রন্ট। এই নির্বাচনে কংগ্রেস জোট ইউডিএফ এর কাছে হারার আগ পর্যন্ত 2016 সাল থেকে কেরালা শাসন করেছে এলডিএফ। এর আগেও কয়েকবার রাজ্যটি শাসন করেছে বামরা। ফলে পালাক্রমে 1977 সাল থেকেই ভারতের কোনো না কোনো রাজ্যে বাম শাসন ছিল, যার অবসান ঘটল এবারের নির্বাচনে এলডিএফ এর পরাজয়ের মধ্য দিয়ে। বলা হচ্ছে সময়ের সাথে ভারতের প্রাসঙ্গিকতা হারিয়েছে বাম মতাদর্শ। এছাড়া দলগুলোর নেতৃত্বে ব্যর্থতাও এই পতনের অন্যতম কারণ। বিভিন্ন রাজ্যের দুর্নীতি ও কেলেঙ্কারির ঘটনাও বামদের গ্রহণযোগ্যতা কমিয়েছে। ভারতে ধর্মভিত্তিক রাজনীতির উত্থানেও ভাটা পড়েছে বামদের জনপ্রিয়তায়, যার জেরে 50 বছরের মধ্যে শোচনীয়তম পরিণতি তাদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি ভালোই হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। যারা এই চুক্তি সমালোচনা করছেন তাদের অন্যান্য দেশের হওয়া চুক্তি পর্যালোচনা করে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদলে পুশিনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার। বলেন, তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে হবে কিনা সে সিদ্ধান্ত নেবে ভারত। খলিলুর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে আলোচনা হবে। জুনে বন্ধু দেশ চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। আসামের মুখ্যমন্ত্রী কথাটি বলেছিলেন, স্বীকার করেছিলেন তিনি কিছু কাজ করেছেন, আপনারা দেখেছেন। আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি। সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নেব। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, তিস্তা পাড়ের মানুষের একটা বড় ধরনের ইকোলজিক্যাল বিপর্যয়ের মধ্যে তারা আছেন। ইটস দ্য ম্যাটার অফ দ্যার ইকোনমিক সিকিউরিটি। আমরা যেভাবে পারি, যে কয়টা উপায় আছে, আমি সবগুলো উপায় আমরা এক্সপ্লোর করবো, যেটা সর্বোত্তম সেটাই আমরা নিব। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি তখনকার বাস্তবতা, যা উত্তরাধিকার সূত্রে পাওয়া। এই বিষয়ে অহেতুক দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, বাংলাদেশের অনুকূলে চুক্তিটি কাজে লাগানোই হবে আগামী দিনের প্রচেষ্টা। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দল সাক্ষাৎ করে। বৈঠক শেষে তিনি জানান, এই চুক্তি যদি দেশের স্বার্থের বিরুদ্ধে যায় তার সমাধানেরও সুযোগ আছে। দেশের স্বার্থ সুরক্ষার দিকেই নজর দেবে সরকার। বাণিজ্য মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয়, যা ইচ্ছে করলেই বাতিল করা যায়। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ৩০১ ধারার অধীনে বিভিন্ন দেশের ক্ষেত্রে বাণিজ্য তদন্ত শুরু করেছে। মন্ত্রী জানান, বিদ্যমান চুক্তির প্রেক্ষাপটে এই ধরনের তদন্ত শুরু না হলে তা আরও ইতিবাচক হতো। বিষয়টি প্রতিনিধি দলের নজরে আনা হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। রাষ্ট্র যখন একটা চুক্তি করে, সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন। তো এই চুক্তিটা একটা বাস্তবতা, এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটি হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। দেশে হাম ও উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেটে প্রাণ গেছে আরও 5 শিশুর। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছেন 2 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 8 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 18 জন। চিকিৎসাধীন রয়েছেন 112 জন। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 19 জন। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতেও রোগীর ভিড় রয়েছে। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা সংকুলান না হওয়ায় বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমরা রংপুরের হামের পরিস্থিতি সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, রংপুরের কি অবস্থা দেখছেন? আজ কজন রোগী নতুন করে ভর্তি হলো? যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের বিষয়ে কি বলছেন ডাক্তাররা? মারফি, একটি দুঃসংবাদও আছে আজ, অর্থাৎ গেল যে 24 ঘন্টায়, অর্থাৎ গতকাল বিকেলে জুনাইদ নামে নীলফামারীর ডিমলার এক শিশু, তিনি কিন্তু মারা গেছেন এই হামের উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। যতদূর আমাদেরকে তথ্য দেওয়া হয়েছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন বিভাগ আছে, সেই আইসোলেশন বিভাগে 3টি রুম আছে। এই 3টি রুমে এখন 29 জন রোগী ভর্তি আছেন এবং 9 জন গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন। আরেকটি তথ্য দিতে চাই যে সব থেকে যেটি অসুবিধা হয়েছে, এখানে যারা অভিভাবক আছেন এবং রোগী অভিভাবকরা যেটি বলছেন যে এক বেডে 2 জন করে শিশু দেয়া হয়েছে। এই শিশু দেওয়ার কারণে যে জটিলতাটি হয়েছে যে তাদের অভিভাবকরা যখন আসছেন তখন কিন্তু এখানে একটা পরিস্থিতিটা একটা খুব ভিড়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ যে এক বেডে 2 জন করে শিশুর যে চিকিৎসা কার্যক্রমটি চলছে, তাতে তারা অসন্তোষ প্রকাশ করেছেন। তবে চিকিৎসার যে পদ্ধতি বা চিকিৎসার যে সেবা, সেটি নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। কিন্তু এক বেডে 2 জন করে শিশু দেওয়ার কারণে কিন্তু এটি জটিলতাও তৈরি হয়েছে এবং এরকমই বলছেন এখানে যারা আছেন। আমরা একজন অভিভাবকের সাথে কথা বলতে চাই যে আপনি কবে এসছেন, কি অবস্থা? আমি এখানে আসার আজকে 3 দিন হলাম। 3 দিনে আইসি, আসার পর থেকে বাচ্চা খুব কাবু ছিল, এখন বর্তমানে একটু সুস্থ আছে। তবে একটাই অসহ্যজনক লাগতেছে, একটা বেডে 2-3টা করে শিশু, কিন্তু এই রোগটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক।
এই ছোঁয়াছুঁয়ি রোগ আমরা অর্থাৎ অভিভাবক যিনি বলছিলেন যেহেতু এটি তার ভাষায় ছোঁয়াচে রোগ, সে কারণে এক বেডে দুইজন হওয়ার কারণে তারা এটাকে ক্ষতিকর মনে করছেন। আর যে তথ্যটি দিতে চাই, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 4 জন রোগী মারা গেছেন। প্রথম দিনই রোগী মারা যান, তার নাম তানজিম, তিনি লালমনিরহাটে ছিলেন। 18 এপ্রিল গত 18 এপ্রিল মারা যান। এরপরে আরো 2 জন রাশেদ এবং জাকির নামে 2 শিশু মারা যান। এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন তো বলছি যে 29 জন রোগী ভর্তি আছে। এবং রংপুর বিভাগের তথ্যটি যদি দিতে চাই, রংপুর বিভাগে গেল 24 ঘন্টায় প্রায় 49 জন রোগী ভর্তি হয়েছে এবং এর মধ্যে মাজহারুল মানান, খুবই ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। অন্তর্বর্তী সরকারের সময় কেন হামের টিকা দেওয়া হয়নি তা খতিয়ে দেখবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, এরই মধ্যে 1,61,00,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে, বিশেষ ক্যাম্পেইনের বাকি টিকাও দেওয়া হবে। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না বলে মনে করেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে, ফুটপাত চলাচলের জন্য উন্মুক্ত করতে সিটি কর্পোরেশনগুলো ব্যবস্থা নিয়েছে। এই বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানান ডাক্তার জাহিদুর রহমান। জানান, চট্টগ্রাম বন্দরে 30 এপ্রিল 5,509টি কন্টেইনার হ্যান্ডেল হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। আশা করি সরকার একটা তদন্ত করবে, দায়ী কারা ছিলেন, বা অ্যাটলিস্ট আমরা কাউকে ধরে যে শাস্তি দিতে চাইছি সেটার চাইতেও জরুরি কথা প্রবলেমগুলো কোথায় হলো। ম্যাসিভ স্কেলে, খুব সিরিয়াসলি, অনেক বেশি এক্সটেন্সিভলি আমরা টিকা দেওয়া চালিয়ে গেছি। নির্বাচনটা 10 মাস থেকে 1 বছর লাগবে শুরু হওয়ার পর, এবং নির্বাচন শুরু হবে এই বছরের শেষের দিকে। নতুন করে হাওর অঞ্চলে আর ভারী বৃষ্টি না হওয়ায় নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি, তবে এখনও তলি আছে বিস্তীর্ণ জমির পাকা ও আধা পাকা বোরো ধান। কৃষি বিভাগের তথ্য মতে নেত্রকোনার বিভিন্ন হাওরে তলি আছে 22,000 হেক্টর জমির ধান। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় 70,000 কৃষক। জমিতে পানি থাকায় নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন, ধান কাটা শ্রমিক নিয়েও আছে সংকট। বানের পানিতে ডুবেছে কিশোরগঞ্জের 10,500 হেক্টর জমির ফসল, হবিগঞ্জে তলিয়েছে 11,500 হেক্টর জমির বোরো ধান। জেলার প্রায় 66% ধান কাটা হয়েছে। এদিকে মৌলভীবাজারে এরই মধ্যে কর্তন হয়েছে 95% ধান। ক্ষতিগ্রস্ত হয়েছে 2,000 হেক্টর বোরো ফসল। কষ্টার্জিত ফসল রক্ষায় পানিতে নেমে ফসল কাটছে কৃষাণী। যারা এই কৃষির উপর বসে সারাটা বছর, যারা আজকে এই ধান তুললে, যারা এই ধান বিক্রি করে খরচ খায়, একটা অনুষ্ঠান করে, একটা জামা কিনে, এদের কি অবস্থা? বিদেশি ভাবনা আপনার থেকে মানুষ আইসে বইয়া খাইয়া বেকার অবস্থা, এরপরে গাড়ি ভাড়া ঋণ করে দিয়া যাইতেছে, কারণ মানুষের দান তুলতে পারতেছে না। সরকার কিছু অনুদান বা কোনো করে আমরা তুলে মনে হন কিছুটা যান বাঁচিয়ে যাব, নাইলে তো বাঁচার মতো না। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তৈরিকৃত সরকারি মানবিক সহায়তা তালিকা নিয়ে আপত্তি তুলেছেন স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয়রা। এছাড়া ধান কাটা নিয়ে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। বলছেন 31% নয়, এখনও পানির নিচে 50% কাছাকাছি পাকা ধান। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে কৃষি ও ত্রাণ মন্ত্রীর মত বিনিময় সভায় এই চিত্র উঠে আসে। স্থানীয়রা মানবিক সহায়তা আগামী বোরো মৌসুম পর্যন্ত অব্যাহত রাখার দাবি জানান। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, জুনের বাজেটের পরও কিভাবে এই মানবিক সহায়তা অব্যাহত রাখা যায় তা নিয়ে ভাবছে সরকার। তবে তার আগে ক্ষতিগ্রস্তদের সঠিক ও নির্ভুল তালিকা করতে হবে। তালিকা প্রণয়ন কমিটির উপদেষ্টা রাখতে হবে স্থানীয় এমপিদের। মঙ্গলবার কার্ডের মাধ্যমে কিছু সংখ্যক ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তা দেওয়া হবে। এ সময় হাওরের প্রকৃত ক্ষতিগ্রস্তদের 3 মাস মেয়াদী সরকারি মানবিক সহায়তার আওতায় আনতে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নির্দেশ দেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। আমরা একটা কার্ড দিব 3 মাসের জন্য, ওই পরিবারটাই এই 3 মাস এই সহায়তাটা পাবে। ওই প্রতি মাসে মাসে আবার যদি আমরা তালিকা করতে দেই, এখানে আবার নানান ধরনের সমস্যা সৃষ্টি হবে। এই কার্ডে তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার যতটুকু থাকে এটা লিপিবদ্ধ থাকবে। রিয়েল ক্ষতিগ্রস্ত যারা, তারাই বেনিফিটেড হবে, অন্য কেউ না। এটাকে ইস্যুর করেন, এবং এটা আপনাদের যারা জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা আছেন, এটা আপনাদের পবিত্র দায়িত্ব এবং কর্তব্য।
শাপলা চত্বর হত্যাকাণ্ডে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে এখন পর্যন্ত 58 জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি জানান, তদন্তের 90% কাজ শেষ হয়েছে। 7 জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে আশা প্রসিকিউশনের। পুরো তদন্তের কাজ শেষ হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান চিফ প্রসিকিউটর। এদিকে এই মামলায় গ্রেফতার আছেন 9 জন। তদন্ত চলছে 30 জনের মতো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে, যার শীর্ষে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতনরা। প্রায় 58 জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি। তদন্ত কাজ প্রায় 90% আমাদের সমাপ্ত হয়ে গেছে। আমাদের কিছু এক্সটেন্ডেড ওয়ার্ক আছে, সেটা আমরা করে যাচ্ছি। 7/6/2026 তারিখের মধ্যেই আমরা যে কোনো সময় আশা করছি ইনশাল্লাহ আমরা এই তদন্তটা সম্পূর্ণ কনক্লুড করে আমরা রিপোর্ট সাবমিট করা সম্ভব হবে। উসমানী স্মৃতি মিলনায়তনে চলছে জেলা প্রশাসক সম্মেলন। তৃতীয় দিনে এ পর্যন্ত প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগ, তথ্য ও প্রযুক্তি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দিনের শুরুতে ডিসিদের সাথে সশস্ত্র বাহিনী বিভাগের বৈঠক হয়। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম জানান, সেনাবাহিনীর আধুনিকায়ন সহ সিভিল প্রশাসনের সঙ্গে তালমেলের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি বলেন, সরকার তার দায়বদ্ধতার জায়গা থেকে সশস্ত্র বাহিনীকে জনমুখী বাহিনীতে পরিণত করতে ডিসিদের ভূমিকা সংক্রান্ত দিক নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পেশাদারিত্ব ও দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীতে কিভাবে আরও দক্ষ জনবল সম্পৃক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিরক্ষা উপদেষ্টা। বিগত নির্বাচনে সেনাবাহিনী ও জেলা প্রশাসকরা যে সম্পর্ক বজায় রেখে কাজ করেছে তা জোরদার করা এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধির বিষয়েও হয় আলোচনা। যে বিগত ইলেকশনে সেনাবাহিনী এবং আমাদের যে জেলা প্রশাসক কিংবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে রোল এবং তারা যে হারমোনিতে কাজ করেছে, সেই হারমোনিটাকে আরও কিভাবে স্ট্রং করা যায়, পারস্পরিক আস্থা এবং বিশ্বাস আরও কিভাবে বৃদ্ধি করা যায়, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে জেলা প্রশাসকদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। ইতিহাসের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ জাতির কাছে সজীব রাখতেই সরকার এতে গুরুত্ব দিচ্ছে বলে জানানো হয়। ডিসি সম্মেলনের তৃতীয় দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেশনে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বীর মুক্তিযোদ্ধাদের জন্য চলমান 30,000 বীর নিবাস প্রকল্পের মধ্যে 17,000 সম্পন্ন হয়েছে। এসব ঘর নির্মাণে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। এছাড়া মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম পুনরাবৃত্তি ঠেকাতে এবং স্বচ্ছতা নিশ্চিতে জেলা প্রশাসকদের কঠোর তদারকির নির্দেশ দেওয়া হয়। পশ্চিমবঙ্গে কোনো দল ক্ষমতায় আসলো তা নিয়ে এখনই প্রতিক্রিয়া দেখানোর সময় আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পশ্চিমবঙ্গে ক্ষমতায় পালাবদল হলেও বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন গয়েশ্বর। বলেন, পশ্চিমবঙ্গের জনগণ তাদের সরকার নির্বাচিত করেছে। সেখানকার অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের স্বার্থকেই গুরুত্ব দেওয়ার কথা বলেন বিএনপির এই নেতা। গয়েশ্বর বলেন, সরকার নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে সুদিন ফিরিয়ে আনার আশ্বাস দেন তিনি। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, দেশের পররাষ্ট্র নীতি হবে দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনায় নিয়ে। ভারতীয় জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করছে তাদের সাথে আমরা তাদেরকে সামনে রেখে আমরা করছি। আর যে আশঙ্কাটা আছে সেই আশঙ্কাটা সম্পর্কে এই মুহূর্তে আমি মন্তব্য করব না। আশঙ্কাটা আতঙ্ক থেকেও হতে পারে, সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে তাদের নেক্সট কর্মসূচি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে অস্ত্র মামলায় গ্রেফতার এক যুবদল নেতাকে ছিনিয়ে নিয়েছে তার সমর্থকরা। এতে আহত হয়েছেন ওসি সহ 7 পুলিশ সদস্য। গতরাত 3:30টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় অস্ত্র মামলার পলাতক আসামি ও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেফতারে অভিযান চালানো হয়। নিজ ঘর থেকে ধরা হয় তাকে। এই খবর ছড়িয়ে পড়লে শামীমের সমর্থকরা জড়ো হয় সেখানে। এক পর্যায়ে হামলা চালায় পুলিশের উপর, ছিনিয়ে নেয় শামীমকে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় পুলিশের একটি ওয়াকিটকি ও 2টি মোবাইল। পরে সকালে র্যাব, বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। গ্রেফতার করা হয় শামীমের স্ত্রী সহ 12 জনকে। পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে 15 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় 200 জনকে আসামি করে মামলা করা হয়েছে। স্থানীয় আরও কিছু মাদক ব্যবসায়ী এবং স্থানীয় কিছু জনগণ নিয়ে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এবং পুলিশের সাথে এক পর্যায়ে একটু ধস্তাধস্তি হয়। এই ধস্তাধস্তিতে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। তারা আমাদের রূপগঞ্জ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। র্যাব এবং বিজিবি পরবর্তীতে সকালে আমাদেরকে সাপোর্ট দেয়। তাদের সাপোর্ট নিয়ে আমরা পরবর্তীতে একটা ব্যাপক অভিযান পরিচালনা করেছি এবং আমাদের অভিযান এখনও চলমান আছে। দেশের সর্বোত্তরে জেলা পঞ্চগড় সদর হাসপাতালে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি থাকলেও বাড়ছে না শয্যা কিংবা সেবার মান। 100 শয্যার এই হাসপাতালে ঠাঁই না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। অথচ প্রায় 2 বছর আগে নির্মাণ শেষ হওয়া আধুনিক 9তলা ভবনটি এখনও পড়ে আছে তালাবদ্ধ অবস্থায়। ভবনটি চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। শয্যা সংকট, তাই অনেক রোগীকে মেঝেতে শুয়েই নিতে হচ্ছে চিকিৎসা। এতে দুর্ভোগের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। পঞ্চগড়ে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অসুস্থতা। জেলার 5টি উপজেলা থেকে প্রতিদিন শত শত রোগী ছুটে আসছেন সদর হাসপাতালে। হাসপাতালটিতে শয্যা মাত্র 100টি, অথচ বর্তমানে ভর্তি 300রও বেশি রোগী। বাধ্য হয়ে বারান্দা কিংবা অপরিচ্ছন্ন মেঝেতে বিছানা পেতেছেন রোগী ও স্বজনরা। বাচ্চা মাদ্রাসা থাকে, ওখানে ঠান্ডা লাগার কারণে বুকে সর্দি, কফ, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছিল। এই জন্য হসপিটালে নিয়ে আসছি। ঠিকমতো ওষুধও পাচ্ছি না, এক বেটে 2টা করে রুগী দিচ্ছে। আমার আম্মা ক্যান্সারের রুগী, এখানে হচ্ছে না, ভালো করে ট্রিটমেন্ট হচ্ছে না, ডাক্তারও সেরকম আসে না এবং যত্নর মতো নাই, পরিস্থিতি নেই। সেবার মান বাড়াতে 2017 সালে 250 শয্যার হাসপাতাল উন্নীতকরণ প্রকল্প হাতে নেওয়া হয়, যার অংশ হিসেবে নির্মিত হয় এই দৃষ্টিনন্দন 9তলা ভবন। 2024 সালের জুনের মধ্যে আইসিইউ সহ সব আধুনিক সুযোগ সুবিধা প্রস্তুত করা হলেও ভবনটি এখনও তালাবদ্ধ। যে পরিমাণ আমাদের রোগী হয় এই পরিমাণ সিট নাই। যদি আপনার রোগীগুলো ওইখানে যাইতে পারতো তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো। পাশে বড় একটা বিল্ডিং, এত বড় একটা বিল্ডিং থাকার পরেও এখানে ডাক্তারের সংখ্যা কম এবং জায়গার সংখ্যা একটু বেশি। একটা বেডে 2টা করে বাচ্চা দেয়। শুধু শয্যা নয়, চিকিৎসক সংকটও এখানে চরমে। 63 জন চিকিৎসক পদের বিপরীতে কাজ করছেন মাত্র 15 জন। এর মধ্যে যথাসাধ্য সেবা দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা। 2 রকম তাপমাত্রার প্রভাবে বিভিন্ন রোগ নিয়ে আমাদের হাসপাতালে রোগীর সংখ্যা ইদানিং বেড়ে গেছে। রোগ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখবো যে শিশুদের মধ্যে ডায়রিয়া এবং ব্রঙ্কিওলাইটিস, বিশেষ করে রোটা ভাইরাস ইনফেক্টেড ডায়রিয়া, নিউমোনিয়া এইসবের সংক্রমণ বেড়ে গেছে। তো এই বাড়তি রোগীদের আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি প্রত্যেকটা রোগীকে যাতে যথাযথভাবে চিকিৎসা প্রদান করা যায়। স্বাস্থ্য বিভাগ বলছে ভবনটি চালুর প্রক্রিয়া চলছে, তবে কোনো নির্ধারিত সময় বলতে পারেনি সিভিল সার্জন। এখানে আমাদের একটু ডাক্তার স্বল্পতা আছে, আমরা চিকিৎসক পেয়ে গেলেই আমরা নতুন বিল্ডিংটা চালু করতে পারবো। এই ব্যাপারে আমাদের মাননীয় প্রতিবন্ধী মহোদয় এবং আমাদের যে এই আসনের যে মাননীয় সংসদ সদস্য, ওনারা আপ্রাণ চেষ্টা করছেন এবং খুব অচিরেই হয়তো আমরা নতুন বিল্ডিংটা চালু করতে পারবো। নতুন ভবন চালুর দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা। তাপস সরকার, যমুনা নিউজ। চীনের উত্তর পশ্চিমের স্বায়ত্তশাসিত অঞ্চল শিনজিয়াংয়ের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে চীন সরকার। একসময় এই অঞ্চলে জনগোষ্ঠীর ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা পালনে প্রতিবন্ধকতার অনেক অভিযোগ থাকলেও সময়ের সাথে সাথে বদলেছে সেই চিত্র। এখন ধর্মীয় প্রতিষ্ঠান নিবন্ধন করে চীনা সরকার সেখানে সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালনা করছে। ফলে জাতীয় ঐক্য রক্ষা, উগ্রবাদ নিয়ন্ত্রণ সহজ হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সহকর্মী আহমেদ রেজা জানাচ্ছেন এর বিস্তারিত।
শিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমচিতে অবস্থিত শিনজিয়াং ইসলামিক ইনস্টিটিউট। ইনস্টিটিউটের ক্লাসরুম জুড়ে চলছে আরবি শেখার কার্যক্রম। পাঠ্যসূচির অংশ হিসেবেই এই অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীর জন্য এমন ব্যবস্থা। এখানে ক্রীড়া স্টেডিয়াম, খেলাধুলার মাঠ, গানের জন্য স্থান, ছাত্রাবাস রয়েছে। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য প্রশিক্ষণ স্থলও রয়েছে। সব মিলিয়ে এটি একটি সজ্জিত ক্যাম্পাস। এই ক্যাম্পাসে মূলত স্নাতক ও সিনিয়র কলেজ পর্যায়ে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া শিনজিয়াং অঞ্চলের অন্যান্য শাখায় জুনিয়র কলেজ ডিগ্রি বা ডিপ্লোমাও দেওয়া হয়। গত বছর স্নাতকদের শেষ ব্যাচ স্থানীয় ধর্মীয় সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে। এবছর নতুন করে আরও 150 জন শিক্ষার্থী ভর্তি নেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা ও জ্ঞানের পরিধি বাড়াতে এখানে আছে সুবিন্যস্ত লাইব্রেরি ও বিশেষায়িত ডিজিটাল ক্লাসরুম। এখানকার কার্যক্রমগুলো আমাদের শিক্ষার্থীদের পড়াশোনা আরো এগিয়ে নিতে সহায়তা করে। আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি। চীনের শিনজিয়াং প্রদেশের এই ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানটি বিশেষভাবে তৈরি করা হয়েছে এখানকার উইঘুর মুসলিম সম্প্রদায়ের জন্য। বিশেষত চীনা ভাষার পাশাপাশি উইঘুর এবং অ্যারাবিক ভাষায়ও এখানে শিক্ষাদান করা হয় চীনের এই উইঘুর মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য, যা এই অঞ্চলকে এবং এখানকার শিক্ষা ব্যবস্থাকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছেন এখানকার সকলেই। ক্লাসরুমের পাশেই শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা সুবিশাল মসজিদ। দারুণ নকশাখচিত সৌন্দর্যমণ্ডিত এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ অনুষ্ঠিত হয়। উরুমচির চেংজি বিশ্ববিদ্যালয়ের উইঘুর ভাষার ক্লাস এই অঞ্চলের অধিবাসীদের জন্য আরও এক বিশেষায়িত কার্যক্রম। বিভিন্ন বিষয়ের পাশাপাশি এখানে আরবি ও উইঘুর ভাষাভাষীদের জন্য এই কার্যক্রমের ব্যবস্থা করেছে চীন সরকার। এই কোর্সটি এই বিশ্ববিদ্যালয় 1999 সাল থেকে চালু আছে। 2009 সালে ব্যাচেলর বা স্নাতক পর্যায়ের মেজর প্রোগ্রাম চালু করা হয়। এই বিশ্ববিদ্যালয় রেগুলার ক্লাসের জন্য পরিচিত, বিশেষ করে সন্ধ্যা বা রাতের ক্লাসও নেওয়া হয়। চীনের সাংহাইতে ছিয়াও তাও ইয়ান মসজিদেও এই অঞ্চলের মুসলিমদের জন্য বিশেষ প্রার্থনার স্থান। এখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। লোক সংখ্যা কম হয়, তবে শুক্রবার জুম্মার নামাজের সময় এই মসজিদ ভরে যায়। সরকারের দাবি, বর্তমানে চীনে ধর্মীয় স্বাধীনতা ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় বেশি। আহমেদ রেজা, যমুনা নিউজ, শিনজিয়াং, চীন। কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই আগের সরকারের মতো ঢালাওভাবে মেগা প্রজেক্ট গ্রহণ করতে চায় না বর্তমান সরকার, এমনটা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, অর্থের সঠিক বিনিয়োগ হয় না এমন প্রকল্প নিরুৎসাহিত করে সরকার, কিন্তু যে প্রকল্প জনগণের উপকারে আসবে তা অগ্রাধিকার পাবে। তিনি আরও বলেন, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকাকে এগিয়ে সিলেট, চট্টগ্রামের সঙ্গে বরিশাল ও উত্তরবঙ্গের যোগাযোগ স্থাপন হবে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অর্থে প্রকল্প বাস্তবায়ন না হলে তা জাতীয় অর্থনীতির উপর বোঝা হয়ে দাঁড়াবে। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, বড় প্রকল্প মানে বড় দুর্নীতির ক্ষেত্র। অতীতের এমন খারাপ উদাহরণ দূর করে বড় প্রকল্প বিতর্কহীনভাবে বাস্তবায়ন করতে চায় সরকার। আমরা অপ্রয়োজনীয় বড় প্রকল্প বা অপচয় হয়, অর্থের সঠিক বিনিয়োগ হয় না এরকম প্রকল্প আমাদের সরকার নিরুৎসাহিত করে। তবে যে প্রকল্পের প্রয়োজন রয়েছে সেটা মেগা হোক, মাঝারি হোক আর ছোট হোক, তা বাস্তবায়নে আমরা কার্পণ্য করতে চাই না, অগ্রাধিকারের ভিত্তিতে করতে চাই। দেশের সাবমেরিন ক্যাবলের সঞ্চালন ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। পশ্চিমা ব্যাংকগুলোর সাথে বাংলাদেশের আর্থিক লেনদেন এবং 8 লাখের বেশি ফ্রিল্যান্সারের কাজ সম্পন্ন হয় হরমুজ প্রণালী এবং লোহিত সাগরে তলদেশ দিয়ে বয়ে যাওয়া সাবমেরিন ক্যাবল দিয়ে। ইরান কিংবা হুতি বিদ্রোহীদের যে কোনো ধ্বংসাত্মক পদক্ষেপে বিঘ্নিত হতে পারে রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেরিন ক্যাবলের সেবা। নিরাপদ জলসীমায় অবস্থিত বন্ধ করে রাখা বেসরকারি খাতের সাবমেরিন ক্যাবল অবকাঠামো দ্রুত চালুর পরামর্শ দিচ্ছেন প্রযুক্তিবিদরা। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের উত্তাপ লাগছে বিশ্ব অর্থনীতির ডিজিটাল ধমনী হিসেবে পরিচিত সাবমেরিন কেবলগুলোতে। আন্তর্জাতিক তথ্যের 99% বহন করে সমুদ্র তলদেশে স্থাপিত এসব ফাইবার অপটিক কেবল।
বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেরিন কেবলের রুট হরমুজ এবং বাবেল মান্দে প্রণালী দিয়ে সংযুক্ত। হরমুজ প্রণালীতে সাবমেরিন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে এর সরাসরি প্রভাব বাংলাদেশের উপর কিছুটা কম হতে পারে, কিন্তু লোহিত সাগরের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। এশিয়া, ইউরোপ, ইউএসএ করিডোরের প্রায় সব বড় কেবল বাবেল মান্দে প্রণালী দিয়েই অতিক্রম করে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটিমাত্র লক্ষ্যভেদী আঘাত বাংলাদেশকে ডিজিটাল অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। সেখানে কোনো ধরনের যদি কেবল কাটা পড়ে, বাংলাদেশের ইন্টারনেটটা আপনি কিভাবে এনশিওর করবেন? একভাবে করা সম্ভব, তাহলে ইন্ডিয়ার উপর সম্পূর্ণ নির্ভর হয়ে আপনাকে ব্যবসাটা পরিচালনা করতে হবে। ন্যাশনাল সিকিউরিটির কথা যদি বলি, তাহলে আমাকে এখন ইন্ডিয়ার উপর 100% ডিপেন্ডেন্সি আনা যাবে না। বাংলাদেশ বর্তমানে প্রায় 9000 জিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করে, যার মধ্যে প্রায় 600 জিপিএস আসে সরাসরি আমেরিকা ও ইউরোপ থেকে হরমুজ এবং বাবেল মান্দে প্রণালী হয়ে। সরু জলপথ দিয়ে আসা এই 6 থেকে 7% ব্যান্ডউইথই বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির অক্সিজেন। পশ্চিমা ব্যাংকগুলোর সাথে লেনদেন এবং 8 লাখের বেশি ফ্রিল্যান্সারের কাজ এই পথেই সম্পন্ন হয়। যদি লোহিত সাগরের ডিজিটাল সেতু বিচ্ছিন্ন হয়ে যায়, তবে সিঙ্গাপুরের হাবগুলো হুমকিতে পড়বে। একই সাথে পশ্চিমে অবস্থিত ইন্টারনেটের মূল চালিকা শক্তি গুগল, ইউটিউব, মাইক্রোসফট, অ্যামাজন এবং ফেসবুকের কোর সার্ভারগুলো থেকে বিচ্ছিন্ন হবে বাংলাদেশ। সাবমেরিনের বিকল্প কিন্তু আসলে নেই। ডিজাস্টার রিকভারি কিভাবে করব? সাবমেরিন কেবলের কোনো ধরনের মেনটেনেন্সের সময় আমি সাপ্লাইটা কিভাবে এনশিওর করব? আচ্ছা, এই আলোচনায় আমি নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশে মাল্টিপল সাবমেরিন কেবল দরকার আছে। বৈশ্বিক সংকটের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেরিন কেবলের বর্তমান সক্ষমতা নিয়েও উদ্বেগ আছে। দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউ 5 ইতিমধ্যেই তার ধারণ ক্ষমতার শেষ সীমায় পৌঁছেছে, আর 20 বছরের পুরনো মেয়াদ উত্তীর্ণ প্রথম সাবমেরিন কেবল তার জীবনকালের শেষ সময় অতিবাহিত করছে। বর্তমানে ব্যান্ডউইথ চাহিদার 55%ই ভারত থেকে আমদানি করা হচ্ছে। প্রযুক্তিবিদরা বলছেন, এতে একদিকে বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে, অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা হুমকিতে আছে। দেশের জন্য আইডিয়াল হতো যদি 100%ই দেশের সাবমেরিন কেবল দিয়ে পুরোটা কেটার হতো, কারণ ইন্ডিয়ার থ্রুতে যে 50% কাভার হচ্ছে, এটাতে আমাদের রাফলি $40 to $50 মিলিয়ন প্রতি বছর দেশের বাইরে রেমিট হয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তি খাতে জাতীয় সক্ষমতা তৈরির জন্য বিগত সময়ে বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেমের উদ্যোগ নেওয়া হয়। এর আওতায় 3টি বেসরকারি প্রতিষ্ঠান নিরাপদ জলসীমায় সিঙ্গাপুর হতে বাংলাদেশের দিকে 2000 কিলোমিটার কেবল স্থাপনের কাজও শেষ করেছে, যা এশীয় ডেটা বিনিময়ের মূল কেন্দ্র সিঙ্গাপুরের ইকুইনিক্সের সাথে সংযুক্ত। মিয়ানমারের সমুদ্রসীমা এড়িয়ে আর মাত্র 1300 কিলোমিটার পেরুলেই এই কেবল কক্সবাজারে পৌঁছবে, কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে এই কেবল স্থাপনের কাজ বন্ধ করে দেওয়া হয়। এখনও অনুমোদন মেলেনি। প্রযুক্তিবিদরা মনে করছেন, এতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ফলে চলমান বৈশ্বিক ঝুঁকি যেমন এড়ানো যেত, অন্যদিকে ভারতীয় ট্রানজিটের উপর নির্ভরশীলতা দূর করবে। ফরেন মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি এবং এনএসআই থেকে এই পারমিশনটা পেলে আমরা ইমিডিয়েটলি এই কাজটা কমপ্লিট করে অন এয়ারে চলে যেতে পারি। কিন্তু আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের হাম্বল প্রেয়ার, যেটা দেশের জন্য দরকার, এবং এই কেবলটা না হলে দেশ অনেক একটা ব্যান্ডউইথ ক্রাইসিসে পড়বে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অপারেটরের উপরে ডিপেন্ডেন্সি আরও বাড়বে। বিএনপির নির্বাচনী ইশতেহারে সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট এবং বৈশ্বিক ইন্টারনেট সংযোগ ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আছে। আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান বেশ হতাশাজনক, যেখানে ভারতের সাবমেরিন কেবল আছে 19টি, পাকিস্তানের 8টি, সিঙ্গাপুরের 26টি। সেখানে বাংলাদেশের সমুদ্র কেবল আছে মাত্র 2টি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সাতক্ষীরায় আজ থেকে গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। সকালে সদর উপজেলার ফিংড়ি এলাকার রাজীব বাগান থেকে শুরু হয় আম ভাঙা কার্যক্রম। এই কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিশ্বপদ পাল। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও। চাষিরা জানান, এই বছর আমের বাম্পার ফলন হয়েছে, এখন বাজারে ন্যায্য দাম পেলে লাভবান হবেন তারা। নিরাপদ বিষমুক্ত আম বাজারজাত করার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। বলছে, কেমিক্যাল দিয়ে বাজারজাত করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন 8000 টাকার বেশি অফার।
আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় মার্কিন হামলায় ইরানের 5 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। দেশটির আধার সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে এই তথ্য। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, খাসাব থেকে ওমান উপকূলের দিকে যাচ্ছিল তেহরানের ছোট দুটি বেসামরিক মালবাহী নৌকা। ওয়াশিংটনের হামলার শিকার হয় নৌযানগুলো, ঘটে হতাহতের ঘটনা। এর আগে অঞ্চলটিতে ইরানের 6টি নৌযান ডুবিয়ে দেওয়ার দাবি করে যুক্তরাষ্ট্র, তবে খবরটি উড়িয়ে দিয়েছে তেহরান। জানিয়েছে তাদের কোনো যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। আরব আমিরাতের ফুজাইরা বন্দরে হামলার কথাও অস্বীকার করেছে তেহরান। স্থানীয় গণমাধ্যমের কাছে ইরানের এক কর্মকর্তা জানান, আমিরাতের তেল স্থাপনায় হামলার সাথে সম্পৃক্ততা নেই তাদের। উল্টো মার্কিন সামরিক বাহিনীর উপরই দায় চাপান তিনি। বলেন, হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার ফলেই হয়েছে এই ঘটনা। 7 মে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টের জন্য প্রাথমিক দল ঘোষণা করবে বাফুফে, যেখানে জায়গা পেতে যাচ্ছেন তানিল সালিক, পিয়াস নোভা, আল আমিন, মিঠু চৌধুরীদের মতো সম্ভাবনাময়ীরা। যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন টিম ম্যানেজার শাহিন হাসান। শুধু তাই নয়, রোনাল্ড ডেকনালদেরও আনার চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। এদিকে একই সময়ে ঢাকায় সান মারিনোগামী আরেকটি জাতীয় দলের ক্যাম্প থাকায় তাদের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনাও আছে। সান মারিনোর মতো মালদ্বীপেও পাঠানো হবে জাতীয় দল। বাস্তবিক অর্থে সেটা হবে ছায়া জাতীয় দল। হামজা সমিত সেই দলে না থাকলেও লিগের উদীয়মান সেরা পারফর্মারদের নিয়েই গড়া হয়েছে সম্ভাব্য 36 জনের প্রাথমিক তালিকা। প্রশ্ন হচ্ছে, মালদ্বীপে দেশি বিদেশি কারা যাচ্ছেন? প্রাথমিক এখন একটা যে আমাদের কোর্স আমরা যে লিস্টটা করছি, এখানের মধ্যে দেখা গেছে কি মানে বর্তমানে ইয়াং যে সব প্লেয়ারগুলো আমাদের লিগে ভালো করতেছে, ওরকম একটা নিয়ে আমরা একটা প্রাইমারি লিস্ট করছি 36 জনের। মানিক আছে এখানে, তারপরে আমাদের আলামিন আছে, নোভা আছে, তারপরে এই এরকম বর্তমানে এই মানে এই মৌসুমে যারা যারা, হ্যাঁ ওরা তো উইঙ্গারে আছে, ওরা আছে, মুর্শিদরা আছে, এখানের মধ্যে তানিলরা আছে, ডেকলানরা আছে, যারা যারা আসবে ওদেরকে নিয়ে আর কি ফরওয়ার্ডটা সাজানো। রোনান ডেকলানদের পরীক্ষা না থাকলে তাদেরও নেয়ার ইচ্ছে টিম ম্যানেজমেন্টের। এই দলে থাকছেন সদ্য সাফ অনূর্ধ্ব 20 দলের বেশ কয়েকজন। একই সময়ে সান মারিনোতে যাওয়া অপর জাতীয় দলটির ক্যাম্প ঢাকায় থাকায় তাদের সঙ্গে একটি অনুশীলন ম্যাচ খেলার চেষ্টা করা হবে। অবশ্যই ক্যাম্পটা অভাব হলে তো আমরা অবশ্যই করবো, এটা তো আমিও চাইবো, আমার কোচও চাইবে এবং ন্যাশনাল টিম কোচও চাইবে একটা ম্যাচ খেলার জন্য, সেটা তো আমরা অবশ্যই করবো। যেহেতু আমরা 30 তারিখ ওখানে যাব, আমাদের খেলা হয়তো বা 1 তারিখ পড়বে, হ্যাঁ যেটা আমরা এখন জানি, তাহলে তো অবশ্যই আমাদের এখানে ম্যাচ খেলে যেতে হবে। 7 মে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টের প্রাথমিক দল ঘোষণা করবে বাফুফে। পরদিন ঘোষণা করা হতে পারে হামজা সমিতদের হেড কোচের নাম। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন 8,000 টাকার বেশি অফার। ইংলিশ প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর এক লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে এভারটনের মাঠে ড্র করল ম্যান সিটি। পয়েন্ট খুইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে শিরোপার লড়াইয়ে। প্রথমার্ধে 43 মিনিটে জেরেমি ডোকুর শটে লিড নেয় সিটি। 68 মিনিটে সেই গোল শোধ দেন তির্নো ব্যারি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ রাতে অ্যাথলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে আর্সেনাল। 20 বছর পর গানারদের সামনে ফাইনালের হাতছানি। অপরদিকে সবশেষ 2016 সালে এই মঞ্চে শিরোপার লড়াই করেছিল অ্যাথলেটিকো। এর আগে প্রথম লেগ শেষ হয় 1-1 সমতায়। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 1টায়। ফাইনালের মঞ্চটা এক হাত দূরে, ইউরোপ সেরার পথে টিকে থাকার লড়াই। অ্যাথলেটিকো মাদ্রিদ যেখানে 2016 সালে খেলেছে এই প্রতিযোগিতার ফাইনাল, সেখানে আর্সেনাল এই মঞ্চের দেখা পেয়েছে 20 বছর আগে। তাই তো দীর্ঘ সময় পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার হাতছানি দু দলের সামনেই। সেই লড়াইয়ে মঙ্গলবার দিবাগত রাতে অ্যাথলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে আর্সেনাল। প্রথম লেগে অ্যাথলেটিকোর মাঠে 1-1 সমতার পর ঘরের মাঠে কিছুটা সুবিধাজনক অবস্থায় থেকেই শুরু করবে গানাররা। এমিরেটসে গ্রুপ পর্বের দেখায় চলতি মৌসুমে 4-0 গোলে রোজি ব্লাঙ্কোদের উড়িয়ে দিয়েছিল মিকেল আর্তেতার দল। যদিও সব মিলিয়ে 4 বারের দেখায় 1 বার করে জয় আছে দু দলের, আর বাকি 2 ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে।
কুচকির চোট থেকে সেরে না ওঠায় এই ম্যাচেও আর্সেনালের ডাগআউটে থাকছেন না ডিফেন্ডার জুরিয়ান টিম্বার। পায়ের অস্ত্রোপচারের পর সাইডলাইনেই দেখা যাবে মিডফিল্ডার মিকেল মেরিনোকে। তবে ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিট আছেন মার্টিন ওডেগার্ড ও ফরওয়ার্ড কাই হাভার্টস। যদিও শুরুর একাদশে দুজনেরই থাকা নিয়ে আছে শঙ্কা। এদিকে ইনজুরি সমস্যা নেই অ্যাথলেটিকোর স্কোয়াডেও। তবে চোট কাটিয়ে ফেরা সেন্টার ব্যাক জোস গিমিনেস, ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে প্রতিপক্ষের মাঠে রিদমে ফেরা। এছাড়া স্কোয়াডে যুক্ত করা হয়েছে স্ট্রাইকার আলেকজান্ডার সরলট ও মিডফিল্ডার জুলিয়ানো সিমিওনেকে। ইউরোপ সেরার লড়াইয়ে এখন পর্যন্ত 3বার ফাইনাল খেলেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। অপরদিকে ইতিহাসে একবারই 2006 সালে এই স্বাদ পেয়েছে আর্সেনাল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। দীর্ঘ 48 বছরের ঐতিহ্য আর হেক্সা জয়ের স্বপ্নে নতুন সাজে সেজেছে রিওর অলিগলি। পেরেইরা নুনেস স্ট্রিট পরিণত হয়েছে ফুটবলের এক জীবন্ত ক্যানভাসে। প্রতিটি আলপনা যেন জানান দিচ্ছে হেক্সা মিশনের 24 বছরের ট্রফি খরা কি এবার তবে কাটবে ইতালিয়ান ম্যাজিশিয়ান কার্লো আনচেলত্তির ছোঁয়ায়? এই উন্মাদনা কি কেবলই সাজসজ্জা নাকি বিশ্বজয়ের আগাম গর্জন? ভিনিসিয়াস জুনিয়রদের সেই রাজকীয় হাসিতে এখন একটাই প্রার্থনা, এবার কি তবে ঘরে ফিরছে সোনালি সেই অথরা ট্রফিটা? ফুটবল মানেই আবেগ, আর এই আবেগের নাম যদি হয় ব্রাজিল তাহলে গল্পটা হয়ে যায় ভিন্ন। 2026 বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় 2 মাস বাকি, কিন্তু রিও ডি জেনেরিওর রাস্তায় এখনই শুরু হয়েছে সাম্বার তাল। আসল উন্মাদনা দেখতে আপনাকে অবশ্যই আসতে হবে রিও ডি জেনেরিওর এক বিশেষ গলিতে, যার নাম তার পেরেইরা নুনেস স্ট্রিট। সেই 1978 সাল থেকে শুরু, গত 48 বছর ধরে প্রতিটা বিশ্বকাপের আগে এই গলি সেজে ওঠে নতুনের সাজে। পাড়ার ছোট বড় সবাই মিলে এখানে শুধু রং মাখে না, একে দেয় নিজেদের স্বপ্ন। এটা কেবল গলি নয়, এটা ব্রাজিলের ফুটবলের এক জীবন্ত ক্যানভাস। এবারও এর ব্যতিক্রম হয়নি। হলুদ, সবুজ আর নীল রঙে রাঙিয়ে তোলেন নিজেদের অস্তিত্ব। দেয়ালে দেয়ালে হাসছেন গারিঞ্চা আর পেলে, আর মাটির বুক চিরে জেগে উঠছেন আজকের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। পাশাপাশি দেয়ালে তার সেই রাজকীয় হাসি তো আছেই। তবে এবারের আয়োজনটা একটু আলাদা। হলুদ, সবুজ আর নীল তো আছেই, তবে সাথে শোভা পাচ্ছে 3 আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পতাকা। কারণ ফুটবল আমাদের ভ্রাতৃত্ববোধ আর সহনশীলতার শিক্ষা দেয়, যার প্রতিচ্ছবি যেন ফুটে উঠেছে পেরেইরা নুনেস স্ট্রিটে। 2002-এর পর কেটে গেছে দীর্ঘ 24 বছর। ট্রফিটা যেন ব্রাজিলের কাছে সোনার হরিণ। কিন্তু এবার কি হবে জাদুকরি কিছু? কারণ ব্রাজিল ডাগআউটে এবার আছেন ভিনদেশি এক ম্যাজিশিয়ান। প্রথমবার ইতালিয়ান কোচ হিসেবে সেলেসাওদের সামলাবেন কার্লো আনচেলত্তি। এখন থেকেই জয়ের তুলি হাতে নিয়ে বসে আছে পেরেইরা নুনেসের বাসিন্দারা। শান্তির বার্তা আর হেক্সা মিশনের স্লোগান নিয়ে তৈরি এই রাস্তাটি এখন কেবল সাজসজ্জা নয়, বরং কোটি ব্রাজিলিয়ানের প্রার্থনার জায়গা। শিরোপা খরা কাটাতে মরিয়া ভিনিরা কি পারবেন এই রঙের মর্যাদা রাখতে? রিওর এই রঙিন পথ ধরে ব্রাজিল কি পৌঁছাতে পারবে তাদের 6ষ্ঠ ট্রফির ঠিকানায়? পুরো বিশ্ব এখন সেই অপেক্ষায়। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।